প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের সাবওয়েতে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার কথা শোনাবো। যেই ঘটনাটা আজ থেকে 20 দিন আগে অর্থাৎ গত মাসের 21 তারিখে ঘটেছিল। হ্যাঁ, খুব রিসেন্ট একটা ঘটে যাওয়া ঘটনা। আর ঘটনাটা এতটাই ভয়ঙ্করভাবে ঘটেছিল যে ঘটনাটা শুনলে আপনাদের গায়ের সবকটা লোম দাঁড়িয়ে যাবে। ঘটনাটা ঘটেছিল এনআরএস হসপিটালের এক মেডিকেল স্টুডেন্টের সাথে, তাও আবার একটা সামান্য কারণে থুতু ফেলার জন্য। হয়তো অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন ফালতু কথা, যত সব গাঁজাখড়ি গল্প। কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো গল্প নয়, সম্পূর্ণ সত্যি একটা ঘটনা। তো ওই মেডিকেল স্টুডেন্টের সাথে ঠিক কি ঘটনা ঘটেছিল, সে এই ঘটনার থেকে কিভাবে বেরিয়ে এলো, আর ওই সাবওয়েতে ওই আত্মা কেন ঘুরে বেড়ায়, সে কে, আর সে কিভাবে মারা গেল, এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত 8টার মতো আজও ঠিক রাত 8টায় হাজির হয়েছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের এই সত্যি ভৌতিক ঘটনাটি দমদম থেকে সৌভিক দত্ত লিখে পাঠিয়েছে। হ্যাঁ, ঘটনাটি সৌভিকদার সাথেই ঘটেছে। তো সৌভিকদা ঠিক যেভাবে ঘটনাটিকে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। তবে ঘটনায় যাওয়ার আগে যেটা আমি বরাবরই বলি, যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিও শেষে ঘোষণা করা হবে। আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে, যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে। তো চলুন দেখে নিই সৌভিকদা ঠিক কি লিখেছে। প্রিয় উৎপলদা, আমি সৌভিক দত্ত দমদম থেকে আজ তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি। যেই ঘটনাটি এই জুন মাসের 21 তারিখ, মানে আজ থেকে কিছুদিন আগেই আমার নিজের সাথে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের সাবওয়েতে ঘটেছিল। তবে ঘটনাটা সাবওয়েতে যতটা না ঘটেছিল তার থেকেও ভয়ঙ্করভাবে ঘটেছিল বাড়ি ফেরার পর। উৎপলদা, আমি এনআরএস হসপিটালের একজন মেডিকেল স্টুডেন্ট। বর্তমানে আমার ইন্টার্নশিপ চলছে। তো ওই 21শে জুন মানে শনিবার, ওই দিন আমার ইভিনিং শিফটে ডিউটি ছিল। ডিউটি অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ডিউটি শেষ হওয়ার পরেও আমাকে বেশ অনেকটা সময়ই হসপিটালে থাকতে হয়, কারণ সেদিন কাজের চাপটা একটু বেশিই ছিল। তো আমি হসপিটাল থেকে বের হই ওই 10টা 45-এর দিকে। আমি হিসেব করে দেখলাম যে 11টা লোকালটা আরামসেই পেয়ে যাব, কেননা হসপিটাল থেকে শিয়ালদহ স্টেশন কতক্ষণ আর লাগবে, ওই পায়ে হেঁটে মেট্রো যেতে 7 থেকে 8 মিনিট, আর মেট্রোর বাইপাস থেকে শিয়ালদহ মেন স্টেশন খুব জোর হলে 2 থেকে 3 মিনিট, মানে ওই মোটামুটি 10 মিনিট। ও হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, কেননা কলকাতা বা শিয়ালদহর লোক এটা জানলেও বাইরের অনেকেই এটা জানে না। শিয়ালদহ স্টেশন আর শিয়ালদহ মেট্রোর মাঝখানে একটা সাবওয়ে আছে, যেটা এই বছর মানে এই 2025 সালের 27শে মার্চ সবার জন্য খুলে দেওয়া হয়, যেটার জন্য আমাদেরকে এখন আর যানবাহনের কথা ভেবে সাবধানে রাস্তা পেরোনো বা গ্যাদারিংয়ের প্রবলেম এগুলো আর ফেস করতে হয় না। আমি এই সাবওয়ে ধরে রাতের বেলায় অনেকবারই যাতায়াত করেছি, কিন্তু সেরকমভাবে কখনোই কোনো কিছু অনুভব করিনি। তবে ওই দিন আমার সাথে যা ঘটেছিল তা আমি জীবনে কোনো দিনও ভুলতে পারবো না। আমি প্রথম দিকে ভূত প্রেত এগুলো বিশ্বাস করতাম না, কারণ যতই হোক আমি একজন সায়েন্সের স্টুডেন্ট। আমি ভাবতাম
এগুলো মানুষের না দেখা ভয় আর কুসংস্কার। কিন্তু ওই দিনের ওই ঘটনার পর আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। আমি হসপিটাল থেকে বেরিয়ে যখন স্টেশনের উদ্দেশ্যে আসছিলাম, তখন প্রতিদিনের মতোই কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে আসছিলাম। যথারীতি সাবওয়েতে নেমেও এলাম। সেক্টর 5 থেকে শিয়ালদা হতে আসা লাস্ট মেট্রো 10টার সময় চলে এসেছে, আর শিয়ালদাহ থেকেও সেক্টর 5-এর উদ্দেশ্যে যাওয়া লাস্ট মেট্রো 9:35-এ বেরিয়ে গেছে। অতএব মেট্রো বা সাবওয়ে তখন পুরোই ফাঁকা, লোকজন নেই বললেই চলে। একজন কি দুজন ছিল, তবে ওই এন্ট্রি মুখে। তারা ওই এসকেলেটরে চেপে বাইরের দিকে বেরিয়ে আসছিল। আমি গান শুনতে শুনতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তবে ঠিক তখনই একটা পচা বিটকেল গন্ধ নাকে ভেসে এলো। গন্ধটা অনেকটা ইঁদুর পচা গন্ধের মতন, যদিও শিয়ালদাহতে এটা স্বাভাবিক, কেননা স্টেশন, মেট্রো সব জায়গাতেই বড় বড় ইঁদুরের উৎপাত। আমি ওই গন্ধটা সহ্য করতে পারছিলাম না, তাই 2-3 জায়গায় থুতু করে থুতু ফেললাম। তারপর প্যাকেট থেকে রুমালটা বের করে নাকটাকে চিপে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তবে এই থুতু ফেলার কয়েক সেকেন্ড পর একটা ঠান্ডা হাওয়া সজোরে আমাকে পেছন থেকে ধাক্কা মারল। আমি পেছন ঘুরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাই আবারও সামনের দিকে এগোতে থাকলাম। তবে কিছুটা এগোতেই মোবাইলের ইন্টারনেটটা বাফারিং করতে শুরু করলো। ইউটিউব থেকে যেই গানটা শুনছিলাম সেই গানটা বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই একটা ফিসফিসানি আওয়াজ আমার কানে ভেসে আসতে লাগলো, আর সেই সাথে আমার ঘাড়ে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল। আমি আবারও পেছন ঘুরে তাকালাম, আর এইবার পেছন ঘুরে তাকাতেই আমি যা দেখলাম তা দেখে আমার ওখানেই হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড়। আমার একেবারেই সামনে এক ভয়ঙ্কর হিংস্র মহিলা রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ, নাক, চোখ কোনোটাই পরিষ্কার বোঝা যাচ্ছে না, যেন সব গলে গেছে। আর ওই গলে যাওয়া জায়গাগুলো থেকেই সেই পচা গন্ধটা বেরিয়ে আসছে। তার মুখের আবভাব এমনই ছিল যেন সে আমাকে এখনই মেরে ফেলবে, যেন তার সাথে আমি প্রচুর বড় অন্যায় করে ফেলেছি। না, আমি ওখানে আর 1 সেকেন্ডও দাঁড়াইনি। নিজের জীবনটাকে হাতে নিয়ে কোনোরকমভাবে দৌড়ে সাবওয়ে থেকে বাইরে বেরিয়ে স্টেশনে আসি। স্টেশনে লোকজনের ভিড়, ট্রেনের হর্ন, মানে এগুলো দেখে একটা শান্তি পেলাম, একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কোনোরকমভাবে হাঁপাতে হাঁপাতে রাত 11টার বনগাঁ লোকালটা ধরলাম। 11:10-এর দিকে ট্রেন থেকে নেমে আরও 10 মিনিট পর, মানে 11:20-র দিকে বাড়িতে এলাম। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে দুটো খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়ে পড়লাম। মাকে বা বাবাকে কাউকেই কোনো কিছু বললাম না, কেননা ওদেরকে বললে ওরা বেকার বেকার দুশ্চিন্তা করবে। আর আমি ভেবেছিলাম যে ঘটনাটা হয়তো ওখানেই শেষ হয়ে গেছে, আর হয়তো কোনো কিছু ঘটবে না। কিন্তু না, ওটা ছিল পুরো ঘটনার ট্রেলার। আসল ঘটনা সেদিন রাত থেকে শুরু হলো। খাওয়া দাওয়া করে শুয়েছি প্রায় 12টার দিকে।
ঘুম কিছুতেই আসছে না, কেননা চোখ বন্ধ করলেই সেই বিকৃত মুখের ছবিটা চোখের সামনে ভেসে উঠছিল। তো কি করব? না, লাইট জ্বেলে ঘরের দরজা জানালা বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম। ঘুমিয়ে পড়লাম। তবে রাত ৩টার দিকে একটা নুপুরের আওয়াজে ঘুমটা আচমকাই ভেঙে গেল। মনে হলো বারান্দায় কেউ নুপুর পরে হাঁটছে। আমি উঠে বিছানায় বসলাম। মিনিট দুয়েক হবে বসেছি। ঠিক তখনই দরজার পাল্লায় একটা টোকা পড়তে লাগলো। আমি তো রীতিমতো এবার ঘামতে শুরু করলাম। তবে মনের মধ্যে অদম্য সাহস জোগাড় করে দরজাটা খুললাম। কিন্তু অবাক করার বিষয়, কাউকেই দেখতে পেলাম না। আমি আবারও ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলাম। ঠিক তখনই আবারও সেই নুপুরের শব্দ। না, শুধু নুপুরের শব্দই নয়, সেই পচা গন্ধটাও নাকে ভেসে আসতে লাগলো। আমি কি যে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ইউটিউব থেকে হনুমান চালিসা চালিয়ে মনে মনে বজরং বালিকে স্মরণ করতে লাগলাম। এভাবে মোটামুটি বেশ কিছুক্ষণ যাওয়ার পর সেই গন্ধটা আস্তে আস্তে কমতে শুরু করলো, আর বাইরের ওই নুপুরের আওয়াজটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল। তবে আমি কিন্তু বাকিটা রাত আর ঘুমোতে পারিনি, ওইভাবে বসেই কাটিয়ে দিই। তবে পরদিন সকালে আরও একটা ঘটনা ঘটল, আর ওই দিন সকালেই আমি তাকে সাক্ষাৎ দেখলাম। আমি ওয়াশরুমে মুখ ধুচ্ছিলাম, তো যখন আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, তখন আচমকাই আমি তাকে আয়নায় দেখতে পাই। আমি সঙ্গে সঙ্গেই পেছন ঘুরে তাকাই, কিন্তু পেছন ঘুরে তাকে দেখতে পাই না। আমি আবারও সামনের দিকে তাকাই, আর সামনের দিকে তাকাতেই আমি আবারও তাকে দেখতে পাই। মানে আমি সামনের দিকে আয়নায় তাকালে তাকে দেখতে পাচ্ছি, আর পেছন ঘুরে তার দিকে তাকালে তাকে দেখতে পাচ্ছি না। আমি সত্যি এবার বেশ প্রচণ্ডই ভয় পেলাম। ভয়ের চোটে মুখ দিয়ে জোর করে চিৎকারও করলাম, আর এই চিৎকার করাতেই আয়নাটা হঠাৎ করেই নিজের থেকে ভেঙে গেল। এমনকি ওই ফাটা ফাটা জায়গাগুলো থেকে রক্ত বেরোতে থাকলো। আমি দৌড়ে পালিয়ে আসছিলাম, তবে এই আসতে গিয়ে পা পিছলে ওখানেই পড়ে যাই, আর ওখানেই জ্ঞান হারাই। জ্ঞান ফিরল মোটামুটি মিনিট ৫ পর। মা বাবা দুজনেই তখন বাথরুমে দৌড়ে এসেছেন। আসলে ওই যে আমি চিৎকার করেছিলাম, ওই চিৎকারের আওয়াজ শুনেই ওরা দৌড়ে আসে। তবে জ্ঞান ফিরতেই আমি চমকে উঠলাম, কেননা আয়নাটা সম্পূর্ণ অক্ষত, কোথাও এক চুলও ভাঙেনি, আর কোনো রক্তের দাগও নেই। তবে মা বাবা এবার আমাকে জিজ্ঞাসা করে উঠল, কি রে, কি হয়েছে? তুই এরকম মেঝেতে পড়ে আছিস কেন? আর তুই এরকম চিৎকারই বা করলি কেন? আমি আর কিছু গোপন করলাম না, সমস্ত ঘটনাটাই বাবা মাকে খুলে বললাম। ওরা তো আমার এই কথা শুনে বেশ যথেষ্টই ভয় পেল। বাবা তো সঙ্গে সঙ্গেই আমাদের এলাকার কালী মন্দিরের পুরোহিত রঘুনাথ চ্যাটার্জির বাড়ি গেলেন। ওনার কাছে গিয়ে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটাই ওনাকে খুলে বললেন। উনি সব শুনে বাবাকে এটাই বললেন, সন্দীপদা, তুমি এক কাজ করো, তুমি তোমার ছেলেকে নিয়ে তারাপীঠে যাও, কেননা আমাদের এখানে সেরকম কোনো ভালো তান্ত্রিক বা ওঝা কেউই নেই,
আর আমিও এসবের কাজ খুব একটা জানি না। তো তুমি এক কাজ করো, তুমি আজই যাও, ওখানে গিয়ে আমাকে ফোন করবে, আমি সব জানিয়ে দেবো। কার সঙ্গে দেখা করতে হবে, কোথায় যেতে হবে, কখন যেতে হবে, সব জানিয়ে দেবো। শোনো, ওখানে আমার গুরুদেব আছেন, আমি ওনাকে ফোন করে তোমার কথা জানিয়ে রাখছি। তুমি ওখানে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা তাই করল। ওই দিন দুপুরেই আমাকে নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আমরা শিয়ালদহ থেকে 12টা 5-এর গোড্ডা মেমো ধরেছিলাম। তারাপীঠে গিয়ে পৌঁছেছিলাম ওই বিকেল 5টার দিকে। ওখানে পৌঁছে একটা হোটেলে উঠে রঘুনাথ ঠাকুরকে ফোন করলাম। উনি আমাদেরকে কোথায় যেতে হবে, কখন যেতে হবে, কার সঙ্গে দেখা করতে হবে, সব কিছুই বুঝিয়ে দিলেন। আমরা তাই করলাম। ওনার কথা মতো ওখানকার একটা কুটিরে গেলাম। ওই কুটিরেই সেই রঘুনাথ ঠাকুরের গুরুদেব, মানে সেই তান্ত্রিক ছিলেন। তো আমি ওনার কাছে গিয়ে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটাই ওনাকে খুলে বললাম। উনি সব শুনে একবার ধ্যানে বসলেন। মোটামুটি মিনিট 10 ধ্যান করার পর উনি আমাকে বলে উঠলেন, শোন, কালকে শুধু শনিবারই নয়, একাদশীও ছিল। আর ওই আত্মা তোর পিছু নিয়েছে অন্য কোনো কারণে নয়। তুই থুতুটা ওর গায়ে ফেলেছিলি, এই জন্যই ও তোর পিছু নিয়েছে। অবশ্য এতে তোর দোষ নেই, কারণ তুই বুঝবি কি করে যে ওখানে কেউ আছে? ওদের তো শরীর নেই, আর ওদেরকে খালি চোখে দেখাও যায় না। তাই তোর এখানে কোনো দোষ নেই। তবে একটা কথা সবসময় মাথায় রাখিস, যেখানে সেখানে থুতু ফেলা আর যেখানে সেখানে পেচ্ছাপ করা এটা মোটেও ঠিক নয়। কারণ এই দুটো জিনিসকে ওরা প্রচুরই ঘৃণা করে। এরা হচ্ছে বায়ু বাতাস, এরা সর্ববিরাজমান, যে কোনো জায়গায় যে কোনো সময়ই এরা থাকতে পারে। তাই পেচ্ছাপ করা বা থুতু ফেলা এগুলো নির্দিষ্ট জায়গাতেই করা উচিত। কেননা এদের গায়ে যদি পেচ্ছাপ কিংবা থুতু লাগে তাহলে এরা খুবই রেগে যায়। যাই হোক, অত চিন্তা করার কোনো দরকার নেই। মায়ের কাছে যখন এসেছিস, মা তখন তোকে ঠিকই উদ্ধার করবে। যা, তুই এখন চলে যা। 12টার দিকে স্নান টান সেরে এই কুটিরে আসবি। আমি তোকে নিয়ে শ্মশানে যাব, তারপর যা করার ওই শ্মশানেই করব। তো আমরা তাই করলাম। আমরা তখন ওখান থেকে চলে এলাম এবং তান্ত্রিকের কথা মতো স্নান টান সেরে শুদ্ধ জামা প্যান্ট পরে মা তারাকে একবার প্রণাম করে রাত 12টার আগেই আমরা তার কুটিরে গিয়ে পৌঁছালাম। সে আমাকে নিয়ে শ্মশানের বেশ অনেকটাই গভীরে গেল। অবশ্য সেখানে শুধু আমি আর ওই তান্ত্রিকে গিয়েছিলাম। উনি বাবাকে যেতে মানা করেছিলেন। তো এই শ্মশানে আসার পর ওনাকে সম্পূর্ণ অন্যরকম লাগছিল। ওনার চোখ তখন আগুনের মতন লাল, গলায় মানুষের হাড় আর শিয়াল কিংবা কুকুরের মুন্ডু দিয়ে তৈরি করা একটা মালা, হাতে ব্যাসলেটের মতন করে রুদ্রাক্ষ জড়ানো, গায়ে টকটকে লাল রক্তবস্ত্র আর কপালে বড় করে সিঁদুর লাগানো। উনি মুখে মন্ত্র উচ্চারণ করতে করতে ওনার ত্রিশূল দিয়ে একটা বড় বৃত্ত অঙ্কন করলেন। তারপর সেই বৃত্তের মধ্যে নিজেও বসলেন আর আমাকেও বসতে বললেন। আমি বৃত্তের মধ্যে বসলে তিনি একটা মোমবাতিকে ওই বৃত্তের মাঝখানে জ্বালান এবং একটা মানুষের মাথার খুলিকে পুজো করতে থাকেন। এইভাবে মোটামুটি মিনিট 15 পুজো করার পর তিনি তার ঝোলা থেকে একটা মদের বোতল বের করে ওই কঙ্কাল খুলিটার মুখে মদটা ঢালতে থাকলেন। তবে সবচেয়ে অবাক করার বিষয়, ওই মদের বোতলের পুরো মদটাই ওই মাথার খুলিটা খেয়ে নিল। মানে এক বোতল মদ যে তার মুখে ঢালা হলো, তার এক ফোঁটাও মাটিতে পড়েনি।
তো এই মদের বোতলটা যখন পুরো খালি হয়ে গেল, তখন থেকেই চারিপাশের আবহাওয়াটা কেমন যেন গুমোট হতে শুরু করলো। এমনকি গাছের পাতাগুলোও নড়া বন্ধ করে দিল। তান্ত্রিক এবার তার চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকলো। আর এইভাবে মোটামুটি মিনিট 5 মন্ত্র উচ্চারণ করার পর একটা ঘূর্ণিঝড়ের মতন হাওয়া ওই বৃত্তটার সামনে এসে গোল করে ঘুরতে থাকলো। তো ওই হাওয়াটা যখন গোল করে ঘুরছিল, তখন আবারও সেই পচা গন্ধটা নাকে ভেসে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম যে এই ঘূর্ণিঝড়ের মতন হাওয়াটা আর অন্য কেউ নয়, এটা ওই আত্মা। তান্ত্রিক এবার চোখ খুলল। চোখ খুলে সেই অদৃশ্য মহিলাটি, মানে সেই ঘূর্ণিঝড়ের দিকে তাকিয়ে তার সঙ্গে কথা বলতে লাগলো। তবে আমি শুধুমাত্র সেই তান্ত্রিকের কথাগুলি শুনতে পাচ্ছিলাম, মহিলাটির কোনো কথাই আমি শুনতে পাইনি। এই যেমন তান্ত্রিক জিজ্ঞাসা করলো যে, কে তুই? তুই কিভাবে মারা গেলি? আর তুই কেন এর পেছনে পড়ে আছিস? এ তো না জেনে ভুল করেছে। মানে তান্ত্রিক সাধারণভাবে আমাদের মতন করে কথা বলছে, কিন্তু ওই আত্মা সে যে কিভাবে কথা বলছে তা আমি বুঝতে পারিনি। কেননা আমি তার কথা বলার কোনো আওয়াজই শুনতে পাইনি। তবে আমি এটা বুঝতে পারলাম যে সে কথা বলছে, সে তান্ত্রিকের করা প্রশ্নের উত্তর দিচ্ছে। কেননা তান্ত্রিক মাঝে মধ্যে ঘাড়টা নেড়ে নেড়ে, ও আচ্ছা, তারপর? না, এটা সত্যিই খুব অন্যায় হয়েছে। তান্ত্রিক এই রকমের কথা বলছে, আর তার এই রকমের কথাগুলো শুনে বোঝা যাচ্ছে যে সেই আত্মা তান্ত্রিকের করা প্রশ্নের উত্তর দিচ্ছে। তো এইভাবে মোটামুটি মিনিট 5 কথোপকথন হওয়ার পর তান্ত্রিক আমাকে তার কাছে ক্ষমা চাইতে বলল। ভুল স্বীকার কর। আমি তান্ত্রিকের কথা মতো তাই করলাম। সেই ঘূর্ণিঝড়ের মতন বাতাসটার দিকে তাকিয়ে তার কাছে ক্ষমা চাইলাম আর ভুল স্বীকার করলাম। বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি এই ক্ষমা চাওয়ার পর সেই ঘূর্ণিঝড়ের মতন বাতাসটা আস্তে আস্তে পুরো মিলিয়ে গেল। তান্ত্রিক তার কুমণ্ডলী থেকে অল্প জল হাতে নিয়ে আমার গায়ের দিকে ছিটিয়ে দিল, আর আমার ডান হাতের বাহুতে একটা তাবিজকে বেঁধে দিল। অবিশ্বাস্য বিষয়, ওই তাবিজটা ধারণ করার পর শরীরটা যেন মুহূর্তের মধ্যেই পুরো হালকা হয়ে গেল, আর মনের মধ্যেও যেন একটা সাহস জন্মে গেল। তান্ত্রিক এবার নিজের থেকেই আমাকে বলতে শুরু করলো, শোন, ওই মেয়েটির নাম শিউলি দাস। ও একটা স্কুলের ম্যাডাম ছিল। বাড়িটা কোথায় যেন বলল, ও হ্যাঁ, বিধাননগর। ও স্কুল শেষে টিউশন পড়িয়ে তারপর বাড়ি ফিরত। তবে ওকে ওই স্কুলেরই একজন পছন্দ করত, ওকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ও তাকে বিয়ে করেনি। ও অন্য একজনকে বিয়ে করে। আর এর আগে সেই মাস্টার যখন টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল, তখন কয়েকজন ছেলেকে দিয়ে তার মুখে অ্যাসিড মারা করায়। এই ঘটনাটা ঘটে এপ্রিল মাসের 18 তারিখে। ওই সাবওয়ে না টাবওয়ে কি বলছিস, ওখানেই। ওই এরিয়াটা নাকি ফাঁকা ছিল, তখনই ওর মুখে অ্যাসিড দেওয়া হয়। তো ওর মুখ পুড়ে গেল, ও কিন্তু মারা যায়নি। ও পরে নিজেকে ইচ্ছা করেই শেষ করে ফেলে, কারণ ওর ওই পুড়ে যাওয়া মুখ দেখে ওকে প্রত্যেকেই ঘৃণা করত। ওর স্বামী, ওর বাবা মা, এমনকি ফ্যামিলির বেশিরভাগ লোকই। আর এই কারণেই ও বিষ খেয়ে নিজেকে শেষ করে ফেলে।
তবে যেহেতু ওই স্থানে ওর উপর অ্যাসিড হামলা হয়, তাই ওর আত্মা আজও ওখানে ঘুরে বেড়ায়। তবে ও কোনো সাধারণ মানুষের ক্ষতি করে না। ও অপেক্ষায় আছে সেই সমস্ত লোকেদের পথ চেয়ে যাদের জন্য ওর আজ এই অবস্থা। শোন, আমি চাইলেই ওকে বন্দি করতে পারতাম, তবে আমি তা ইচ্ছে করে করিনি। কারণ ও যতদিন না প্রতিশোধ নিচ্ছে ততদিন ওর আত্মা মুক্তি পাবে না। আর আমিও চাই ও যেন প্রতিশোধ নেয়, নয়তো ওই দোষীরা কোনোদিনই শাস্তি পাবে না। ও তোর উপর কোনো উপদ্রবী করতো না, যদি না তুই ওর গায়ে থুতু ফেলতিস। যাই হোক, আমি তোকে যেই কবইটা দিলাম এটা তুই ধারণ করে থাক। দেখবি কোনো অশুভ শক্তি তোর কাছে আসতে পারবে না। স্বয়ং মা তারা তোকে নিজের থেকে রক্ষা করবে। না, সত্যি তারপর থেকে আজ অবধি আর কোনো কিছুই হয়নি। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তবে হ্যাঁ, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা এখন এই ঘটনাটা শুনছেন তারা কখনোই শিয়ালদা সাবওয়ে দিয়ে যাওয়ার সময় ভুল করেও থুতু ফেলবেন না, নয়তো সৌভিকতার মতন অবস্থা আপনাদের সাথেও হতে পারে। আর হ্যাঁ, এই ভিডিওটাকে প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এরকম কোনো সমস্যায় না পড়ে আগের থেকে সাবধান হয়ে যায়। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে একটা কথাই বলে রাখি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 8টায় এই চ্যানেলে এই রকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, মেয়েটির প্রকৃত মৃত্যু কী কারণে হয়েছিল? উত্তর লেখার নিয়ম তো জানেনই। প্রথমে নিজের নাম, তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং সবশেষে প্রশ্নের উত্তর। তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, নাগেরবাজার থেকে সৌজাত্য ঘোষ, কলকাতা থেকে মমতা মুখার্জি ও সৃজিতা ব্যানার্জি, ডানকুনি থেকে সুখেন্দু ঘোষ ও জবা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর থেকে অনন্যা ভৌমিক ও রাধেশ্যাম পাল, বেলঘরিয়া থেকে কুশল দাস, হাওড়া থেকে রাহুল অধিকারী, এসকে আমিরুল ইসলাম, এসকে রোজিনা ইসলাম ও গৌরব মল্লিক, বিরাটি থেকে চিরঞ্জিত অধিকারী, মদনমোহনতলা থেকে শুভজিৎ মণ্ডল, শ্যামনগর থেকে অয়ন মিত্র, পূর্ব মেদিনীপুর থেকে মৌসুমী ধক, কল্যাণী থেকে সাথী দাস, বাদকুল্লা থেকে দেবতী বিশ্বাস, উত্তর 24 পরগনা থেকে স্নেহাশিস মুখার্জি এবং সর্বশেষ মনিকা সাউ। তো চলুন আবার দেখা হবে সোমবার রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।